এদিকে গ্রেফতার হতে চলেছেন এমপি আমির হামজা। সংসদে বিএনপির বিরুদ্ধে রুমিন ফারহানার অ্যাকশন শুরু, কপাল খুলে গেল আওয়ামী লীগের। এই মুহূর্তের পাওয়া সবথেকে ব্রেকিং নিউজ হচ্ছে মুফতি আমির হামজাকে গ্রেফতার করা হয়েছে। কুষ্টিয়া ৩ আসনের সংসদ সদস্য ও জামায়াত নেতা আমির হামজার বিরুদ্ধে মানহানির মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি করেছে সিরাজগঞ্জের একটি আদালত। মাননীয় স্পিকার, নতুন সরকার ক্ষমতা গ্রহণের পর থেকে ব্যাংক থেকে ঋণ নেওয়ার পরিমাণ ক্রমাগতই বাড়ছে। ক্ষমতা গ্রহণের মাত্র 52 দিনে ব্যাংক থেকে ৪৪,৫০০ কোটি টাকা ঋণ নিয়েছে বর্তমান সরকার। পার্লামেন্টে হাতাহাতি মারামারিতে জড়ালেন রুমিন ফারহানা। সংসদ অধিবেশনে ভয়ানক হট্টগোল। রুমিন ফারহানার বক্তব্যকে কেন্দ্র করে খেপেছে বিএনপি। তারেক রহমানকে কঠিনভাবে ধোলাই করলেন রুমিন ফারহানা। পরবর্তী উত্তরসূরি শেখ হাসিনা এরই মধ্যে ঠিক করেছেন সেই ঘোষণাটা হয়তোবা দলকে একটা অন্য রকম ভাবে চাঙা করে তুলবে। ভারত সরকার আওয়ামী লীগকে খুব শিগগিরই মাঠে সক্রিয় দেখতে চায় এবং ভারত সরকার চাইছেন শেখ হাসিনা সক্রিয় থাকুন তার দল পুনর্গঠনের কাজে, সংগঠনের কাজে। দর্শক, নতুন একটা নিউজ আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, বাংলাদেশের যে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট এবং যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে তারই আলোকে আপনাদের সামনে কয়েকটা গুরুত্বপূর্ণ খবর নিয়ে হাজির হয়েছি, যার কিছুটা অংশবিশেষ ইতিমধ্যেই ভিডিওর শুরুতেই দেখেছেন। তো দর্শক, ভিডিওর শুরুটা দেখেই কিন্তু বুঝতে পেরেছেন যে আজকের নিউজটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই বলবো, যারা ভিডিওটি অন করেছেন না টেনে সম্পূর্ণ নিউজটি মনোযোগ সহকারে দেখতে থাকুন, তাহলে আজকের মূল বিষয়টা বুঝতে পারবেন। তো দর্শক, আর দেরি না করে চলুন দেখে আসবো আজকের সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তবে তার আগে বলবো, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি। মাননীয় স্পিকার, নতুন সরকার ক্ষমতা গ্রহণের পর থেকে ব্যাংক থেকে ঋণ নেওয়ার পরিমাণ ক্রমাগতই বাড়ছে। ক্ষমতা গ্রহণের মাত্র 52 দিনে ব্যাংক থেকে ৪৪,৫০০ কোটি টাকা ঋণ নিয়েছে বর্তমান সরকার। মাননীয় স্পিকার, একটা সময় দিতে হবে, কিন্তু বিএনপি সরকার সেই কাজটা ভালোভাবে সম্পন্ন করবে, আমি আপনাকে নিশ্চিতভাবে বলতে পারি। অর্থমন্ত্রী মহোদয় অনুগ্রহ করে বলবেন কি বর্তমানে বাংলাদেশে বিদেশি ঋণের পরিমাণ কত? উক্ত ঋণ পরিশোধে এ পর্যন্ত কি কি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে? বর্তমান সরকার ক্ষমতা গ্রহণের পর থেকে এ পর্যন্ত কোনো ঋণ পরিশোধ করা হয়েছে কিনা, করলে তা কত? ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় মন্ত্রী। ধন্যবাদ মাননীয় স্পিকার। ফেব্রুয়ারি ২০২৬ মাস পর্যন্ত হিসাব অনুযায়ী বাংলাদেশ সরকারের বৈদেশিক ঋণের স্থিতি ৭৮,৭67.20 মার্কিন মিলিয়ন ডলার সমপরিমাণ। অর্থনৈতিক সম্পর্ক বিভাগ সরকারের পক্ষে বৈদেশিক ঋণ পরিশোধ করে থাকে। প্রতি বৎসর বৈদেশিক ঋণ পরিশোধের জন্য ঋণের আসল ও সুদ বাবদ সম্ভাব্য মোট ব্যয় কত হতে পারে তার একটি প্রক্ষেপণ তৈরি করা হয় এবং সেই পরিমাণ অর্থ ঋণ পরিশোধ বাবদ বাজেটে সংস্থান রাখা হয়। বাজেট বরাদ্দ ব্যবহার করেই সারা বছর পরিশোধ সূচি অনুসরণ করে ঋণ পরিশোধ করা হচ্ছে। বর্তমান সরকার ক্ষমতা গ্রহণের পর থেকে এই পর্যন্ত মোট 90.66 মিলিয়ন মার্কিন ডলারের সমপরিমাণ ঋণ পরিশোধ করা হয়েছে। আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় সদস্য রুমিন ফারহানা একটি সম্পূরক প্রশ্ন করতে পারেন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, নতুন সরকার ক্ষমতা গ্রহণের পর থেকে ব্যাংক থেকে ঋণ নেওয়ার পরিমাণ ক্রমাগতই বাড়ছে। ক্ষমতা গ্রহণের মাত্র 52 দিনে ব্যাংক থেকে ৪৪,৫০০ কোটি টাকা ঋণ নিয়েছে বর্তমান সরকার। সরকারের দ্রুত ঋণ বৃদ্ধির কারণে ইতিমধ্যে চলতি অর্থবছরে বাজেটে নির্ধারিত লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে। এবার বাজেটে লক্ষ্যমাত্রা ধরা হয় ১,০৪,০০০ কোটি টাকা। সেখানে চলতি অর্থবছরের জুলাই থেকে ৯ এপ্রিল পর্যন্ত সরকার ঋণ নিয়েছে ১,১২,৭৬১ কোটি টাকা, যা লক্ষ্যমাত্রার ১০৮%। এর মধ্যে অন্তর্বর্তী সরকার জুলাই থেকে ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত নেওয়া ঋণ ৬৮,২২৯ কোটি টাকা। বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন থেকে এই তথ্য পাওয়া গেছে। মাননীয় স্পিকার, অন্যদিকে রাজস্ব আদায় অর্থ বছরে ৮ মাসে লক্ষ্যমাত্রা থেকে পিছিয়ে আছে প্রায় ৭,৭১,০০০ কোটি টাকা। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে আমার প্রশ্ন, আমরা রাজস্ব বাড়ানোর ক্ষেত্রে এবার নতুন কোনো পরিকল্পনা নিচ্ছি কিনা, করের আওতা বাড়ানো হচ্ছে কিনা এবং হলে সেটি কিভাবে? ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় মন্ত্রী। ধন্যবাদ মাননীয় স্পিকার। যে ঋণের কথা বলা হচ্ছে সেটা মূলত বিগত আমরা কিন্তু ফেব্রুয়ারি থেকে এখন পর্যন্ত মাত্র 2 মাস এর মতো সরকারে এসছে, সুতরাং এটা ক্যারি ওভার হচ্ছে আগে থেকে, সুতরাং এই সংখ্যাটা এখানে বোধহয় প্রযোজ্য না, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে বিএনপির যে অর্থনৈতিক পলিসি সেটা হচ্ছে স্থানীয় ব্যাংক থেকে ঋণ কমিয়ে আনা, এবং আমি নিশ্চিতভাবে আপনাদের বলতে চাই
আগামী বাজেটে তার পরবর্তী সময়ে আপনারা দেখতে পাবেন আমরা প্রায় সরকার স্থানীয় ব্যাংক থেকে ঋণ কিভাবে কমিয়ে আনছি ক্রমান্বয়ে, এবং এটার প্রতিফলন আপনারা আগামী দিনে দেখতে পাবেন, এই বাজেটেও দেখতে পাবেন। তো সুতরাং ঋণ যেটা বিগত দিনের তো অনেক লাইবিলিটি আমরা গ্রহণ করেছি, এখন আমি তো আগেই বলেছি ব্যবসা বাণিজ্যের যে অবস্থা, ট্যাক্স জিডিপির কথা যখন আপনি বলেন, আমি তো ব্যবসার অবস্থা এতক্ষণ ধরে আপনাদেরকে বললাম, যেখানে ব্যবসায়ীরা এক্সিস্টেন্সিয়াল থ্রেটে আছে, তো ব্যাংকের রিপেমেন্ট করতে পারছে না, তার স্টাফদের বেতন দিতে পারছে না, ফ্যাক্টরিগুলো রিডান্ডেন্ট হয়ে যাচ্ছে, এগুলো আগের থেকে ক্যারি ওভার সব। তো সেই ক্ষেত্রে ট্যাক্স জিডিপি যেটা আমরা রেখে এসেছিলাম অনেক উপরে, সেটা বিগত সরকারগুলো কমিয়ে কমিয়ে সাথে নিচে নেমে আসছে। আবার এটা আমরা যেখানে রেখে আসছিলাম ওখানে তুলতে হলে মাননীয় স্পিকার একটু সময় দিতে হবে, কিন্তু বিএনপি সরকার সেই কাজটা ভালোভাবে সম্পন্ন করবে। আমির হামজাকে তো আপনারা চেনেন, তিনি বাংলাদেশের একজন প্রখ্যাত কি বলে ইসলাম প্রচারক। তিনি নিজেকে ইসলাম প্রচারক হিসেবে দাবি করেন, কিন্তু অনর্গলভাবে মিথ্যা কথা বলেন। মিথ্যা বলতে কি অসত্য কথা বলেন, সত্যের সাথে সামঞ্জস্যতা পাওয়া যায় না তার অনেক কথার মাঝে। একটা কথা আপনাদেরকে মনে করে দিই, আওয়ামী লীগ সরকারের আমলে যখন তাকে বলা হয়তো যে জামাতি প্রোডাক্ট, জামাত শিবির করে, জামাত বিএনপি করে, এই ধরনের বক্তব্য বা এই ধরনের কথা যখন ভেসে আসতো, তখন সেই ওয়াজের মঞ্চে তাকে নিজের কানে বলতে শুনছি। তিনি নিজেই বলছেন যে কে বলে এই কথাগুলো, আমার 14 পুরুষ আওয়ামী লীগ করে, একটু খবর নিয়ে দেখেন তো, আমি জামাত করবো মানে আমরা পারিবারিকভাবে বংশগতভাবে আওয়ামী লীগ করি, এই ধরনের বক্তব্য কিন্তু এই আমির হামজা দিয়েছিলেন। আচ্ছা ঠিক আছে, আমরা দেশের মানুষ সেটাই ধরে নিল যে একজন মাওলানা মানুষ, একজন মুফতি মানুষ, এত সুন্দর করে ওয়াজ করেন, তিনি তো আর অসত্য কথা বলতে পারেন না। কিন্তু দেখেন 2024-এর 5ই আগস্ট যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হইল, তখন কি হলো, নিজের মুখোশ নিজেই টেনে খুলে বলতেছে দেখো আমি জামাতি। তাই করলো না, জামাতের টিকিট নিয়ে তিনি নির্বাচন করলেন, জানি না কিভাবে নির্বাচিত হয়েছেন, কিন্তু সংসদ সদস্য হয়েছেন। সংসদ সদস্য হওয়ার পরে কিন্তু বিতর্কিত অনেক বক্তব্য তিনি দিয়েছেন, নারী বিদ্বেষী বক্তব্য দিয়েছেন, এমনকি নারী সংসদ সদস্যকে নিয়েও তিনি কটূক্তি করছেন, যেটা আবার সংসদেই উত্থাপন করছিলেন কে, রুমিন ফারহানা। তারপরে তার লজ্জা হয় না, শরম হয় না, জানি না এটা জামাতের জন্য বিস্ফোরা নাকি জামাতি বিস্ফোরা। জামাতি বিস্ফোরা বলতে দেশের জন্য বিস্ফোরা নাকি জামাতের জন্য বিস্ফোরা সেটা বলতে পারি না। তবে আজকে যে নিউজটা হয়েছে, আজকে হচ্ছে 21শে এপ্রিল 2026, আজকে সিরাজগঞ্জের আদালতে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। কেন জারি করা হয়েছে? কারণ হচ্ছে 2 এপ্রিল কুষ্টিয়া 3 সদর আসনে সংসদ সদস্য ও জামাত নেতা আমির হামজাকে 21 এপ্রিল আদালতে হাজির হতে সমন জারি করা হয়েছিল। মানে 2 এপ্রিল সমন জারি করা হয়েছে, আজকে 21 এপ্রিল যেন তিনি আদালতে হাজির হন, নির্ধারিত তারিখ, অর্থাৎ আজকে হাজির না হয় আদালত তার বিরুদ্ধে পরোয়ানা জারি করে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন। এই পর্যন্ত কিন্তু আমরা সবাই জানি যে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে, কিন্তু তার পরবর্তী যে অংশটুকু, সাংবাদিক তার কাছে ছুটে গেছেন যে আপনার বিরুদ্ধে তো সিরাজগঞ্জের আদালতে আপনার বিরুদ্ধে তো গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে, দেখেন এখানে লেখা আছে। এ বিষয়ে সংসদ সদস্য আমির হামজার সঙ্গে যোগাযোগ করে একটি গণমাধ্যম সাংবাদিক পরিচয় জেনে তিনি বলেন, গাড়ির ভেতরে আসি, কথা বলতে পারবো না। সিরাজগঞ্জের আদালতে গ্রেপ্তারি পরোয়ানা জারির বিষয়ে তিনি বলেন জানি না ওইসব। মানে এমনভাবে কথাটা বলছেন যে এই যে আদালতে একটা গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে, এইটা তিনি তোয়াক্কাই করতেছেন না, তিনি এটা উড়ে দিতেছেন, জানি না ওইসব কী হয়েছে না হয়েছে, এরকম হেও করা, মানে হালকাভাবে তিনি দেখতেছেন। হ্যাঁ, হালকাভাবে দেখতে পারেন, আমরা তো এটাও জানি যে একজন সংসদ সদস্যের বিরুদ্ধে যদি গ্রেপ্তারি পরোয়ানাও জারি করা হয়, তারপর পুলিশ তাকে গ্রেপ্তার করতে পারবে না, কারণ তাকে গ্রেপ্তার করতে হলে আমাদের মাননীয় স্পিকারের অনুমতি লাগবে, তারপরে একজন সংসদ সদস্যকে গ্রেপ্তার করতে পারবেন। তার মানে কি গ্রেপ্তার হবে না, এটাই তো বুঝতে পেরেছি, তার এখন ক্ষমতা আছে। কিন্তু মূল যে পয়েন্টটা, সেই পয়েন্টটা আপনাদেরকে বলি। দেখেন, আমি এই মামলা যে গ্রেপ্তারি পরোয়ানা পর্যন্ত গেছে, এই পর্যন্ত যে এগোইছে, এই জন্যই আমি অন্তত হ্যাপি। কি জন্য হ্যাপি? আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা হয়েছে বলে এই জন্য কি আমি না, এই জন্য না। বিষয়টা হলো যে আমির হামজার মতো মাওলানারা, মৌলবীরা, তাদেরকে আমি প্রায়ই শুনি, তারা কি করেন যে একজন ব্যক্তিকে তার পছন্দ হয় না, একজন ব্যক্তির বক্তব্য তার পছন্দ হয় না, অথবা কোনো এক ব্যক্তি, রাজনৈতিক নেতা বা সাধারণ মানুষ তার বিরুদ্ধে বা তার একটি কাজের জন্য বক্তব্যের সমালোচনা করছেন, কি করেন, সেইটা তাদের কানে যাওয়ার সাথে সাথে তাকে বিভিন্ন ফতোয়া দিয়ে দেন যে নাস্তিক, ইসলাম বিদ্বেষী, কাফের, এরা ধর্মকে, ইসলামকে ধ্বংস করার জন্য এরা এগুলো বলে। এই ধরনের যে ফতোয়া দেন, এই ফতোয়ার কিন্তু পাল্টা ফতোয়া এই বাংলাদেশে আমরা দিতে শুনি না। হ্যাঁ, কিছু কিছু আছে, আরও অন্যান্য মাওলানা আছেন যারা আবার পাল্টা ফতোয়া দেন, সেটা ভিন্ন বিষয়। কিন্তু আইন আদালত হওয়া, সেইখানে আবার গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়া, এটা অবশ্য আপনি বলতে পারেন যে একজন মাননীয় মন্ত্রীর বিষয়ে তিনি এই ধরনের মন্তব্য করছেন, তাকে আপাত মস্তক নাস্তিক বলছিলেন, ধর্মবিরোধী বলছিলেন, সেই জন্য হয়তো বা এত দূরে গেছে। হ্যাঁ, সেই জন্যই আগে, আর যে জন্যই আগে গ্রেপ্তারি পরোয়ানা পর্যন্ত তো এগেছে। এখন এই যে ব্যক্তিরা, এই আমির হামজার মতো ব্যক্তিরা, তারা কি এই বিষয়গুলো নিয়ে কি সচেতন হবেন, নাকি শুধু এগুলো নাটকের অংশ হিসেবেই থাকবে, যে তারা
সেরকম একেবারে গণ্যমান্য পাওয়ারফুল কোনো ব্যক্তিত্বের বিরুদ্ধে কিছু কথা বললে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হবে, আর না বললে নাস্তিক উপাধি খেয়ে তার জীবন নিয়ে টানাটানি বাঁচবে। কারণ এরা যাদেরকে নাস্তিক উপাধি দেয় তাদের কিন্তু জীবনটা দুর্বিষহ হয়ে ওঠে। এখন সত্য হোক মিথ্যা, আপনি কি বলতে পারেন টুকু সাহেব নাস্তিক? আপনি কি বলতে পারেন যে তিনি কোনো ধর্মবিরোধী বক্তব্য দিয়েছেন? আমি আমার কারণে শুনি নাই যে আমাদের জ্বালানি মন্ত্রী সেরকম ধর্মবিরোধী কোনো বক্তব্য দিচ্ছেন। তিনি কি আমির হামজার বিরোধী দলের একজন নেতা? এটাই আমার কাছে মনে হয়েছে, যার কারণে এই ধরনের তিনি উপাধি দিচ্ছেন, এই ধরনের ফতোয়া দিচ্ছেন। তাছাড়া তার দলের নেতারা, মানে আমির হামজার দলের নেতারা এক একজন ভেস্তের টিকিট বিক্রি করেন, এক একজন বলেন যে সূর্য থেমে যায়, এক একজন বলে যে আল্লাহর সাথে যোগাযোগ করা হইতেছে, তোমরা যদি এই মার্কায় ভোট না দাও কিয়ামতের দিন এই দাঁড়িপাল্লা এই মার্কা পাইবে না, তোমাদের হিসাব নিকাশ হবে না, জাহান্নামে চলে যাবে। তাদের বিরুদ্ধে কোনো সময় এই সমস্ত মাওলানা মৌলবীদের আপনারা দেখবেন যা ফতোয়া দিতেছে। তারা শুধু ফতোয়া দেয় যে তাদের মানে করামের বাইরে ধর্মের পক্ষে প্রকৃত ধার্মিক ইসলাম ধর্মের অনুসারী, কিন্তু তাদের বিরুদ্ধে বক্তব্য দিলে নাস্তিক উপাধি দেয়, তাদের বিরুদ্ধে বক্তব্য দিলে মুনাফিক ধর্মবিরোধী উপাধি দেয়, তাছাড়া কিন্তু উপাধি দেন না। আর ধর্মভীরু তারা মানে দেখেন বিষয়টা আরও কত মারাত্মক, যে একেবারে ধর্মীয় লেবাস লক্ষ লক্ষ টাকার বিনিময়ে ওয়াজ করেন, মানে টাকার বিনিময়ে ওয়াজ করেন, তার মানে কি অর্থের বিনিময়ে ওয়াজ করেন, অথচ তারা নিজেদেরকে তুলে ধরে কি একজন সৎ, একজন মানে তাদের মতো লোকই হয় না। আচ্ছা বলুন তো, সৎ ব্যক্তি কি মিথ্যা কথা বলতে পারেন? কোনো নারী বিদ্বেষী বক্তব্য দিতে পারেন? একজনকে কথায় কথায় নাস্তিক উপাধি দিতে পারেন? পারেন না তো। কি পারেন না। এই নিউজটা শোনার পরে আমার কাছে সেরকমই মনে হয়েছে। তবে দেখেন এখানে আরও কিছু কথা বলা আছে। 2 এপ্রিল সিরাজগঞ্জ জেলা দায়রা ও জজ আদালতের অতিরিক্ত সহকারী কৌশলী এবং জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক হুমায়ুন কবির বাদী হয়ে মামলাটি করেছিলেন। তার অভিযোগে সিরাজগঞ্জের কৃতি সন্তান ইকবাল হাসান মাহমুদকে নাস্তিক বলে অত্যন্ত গর্জিত কাজ করেছেন আমির হামজা। সেই সঙ্গে তিনি ইসলাম ধর্মের বিরুদ্ধে কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন। এই কারণে ক্ষুব্ধ হয়ে 296, 500, 504 ধারা তার বিরুদ্ধে মামলা হয়। তারা শুধুমাত্র নিজেদের বিরোধীকেই দমন করার জন্য ধর্মকে ব্যবহার করেন না, ধর্মের বিরুদ্ধে তারা বক্তব্য দেন, যেটা পত্রিকায় কিন্তু উঠে এসেছে। প্রিয় দর্শক, তবে এটা মানে দেখেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি বলছেন যে বাংলাদেশ চলবে আইনের শাসন অনুযায়ী, আইনে যা আছে তাই, মানে তার বাইরে কোনো কথা নেই, এই ধরনের কথা কিন্তু বলছেন। এখন আইন যেহেতু তাকে গ্রেপ্তারি পরোয়ানা জারি করছে, আদালত অবমাননা তিনি করছেন, তিনি তো আদালতের দ্বারস্থ হন নাই। তার কাছে সাংবাদিক যখন জানতে গেছে যে আপনার বিরুদ্ধে এরকম গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে, তিনি বলছেন ওইগুলো বিষয় জানি না, মানে হালকা এইটাও আদালত অবমাননার সামিল আমার কাছে মনে হইতেছে। তাইলে পুলিশ যদি মাননীয় স্পিকারের কাছে যান, স্পিকার কি এটা সম্মতি পোষণ করবেন যে তাকে গ্রেপ্তার করা হোক? না, তিনি তো তার এই কথার পরিপ্রেক্ষিতে তো তিনি ব্যাখ্যাও দিতে পারেন, ব্যাখ্যাও দেবেন না, মানে যেটা বলছেন সেটা তিনি ঠিকই বলছেন। আবার অনেকেই বলতেছেন, অনেকে দেখে এরকম লেখালেখি করতেছেন যে এরকম ধর্মের কাজে অনেক বাধা আসবেই, সকল বাধা উপেক্ষা করে চলতে হবে। এইটা কি ধর্মের কোনো কাজ করছে আমির হামজা? আপনি বলুন তো, ধর্মের কোনো কাজ করছে? ধর্মের কোনো কাজ করে নাই তো, একজন ব্যক্তিকে নাস্তিক উপাধি দিয়ে দিলেন। যাই হোক, এটা আমি মনে করি যে একটা ভালো লক্ষণ, যে এরকম বিষয় শুধু তার বিরুদ্ধে নয়, যে কোনো ব্যক্তি, একজন ব্যক্তিকে পছন্দ হয় না, তার সমালোচনা করছে, তার বিরুদ্ধের লোক, তাই বলে যে তাকে নাস্তিক উপাধি দেবেন, ধর্মবিরোধী কাফের উপাধি দেওয়া হবে, এই বিষয়গুলো যেমন ধরেন কোনো উসিলা মানে পাওয়া গেলেই হলো যে এই ধর্ম অবমাননা করছে। এখন একজন ধার্মিক ব্যক্তিকে, একজন প্রকৃত মুসলিম ব্যক্তিকে শুধুমাত্র নিজের বিরোধিতা করার পরিপ্রেক্ষিতে যদি নাস্তিক উপাধি দেয়, সেটা কি ধর্মবিরোধী কাজ হয় না? সেই জন্য এই বিষয়গুলো যে গ্রেপ্তারি পরোয়ানা পর্যন্ত গেছে, এটা অনেক কিছু। কিন্তু গ্রেপ্তার যদি হয়, তিনি যদি জবাবদিহিতার মধ্যে আসেন এবং এই বিষয়গুলো যদি বন্ধ হয় যে কথায় কথায় নাস্তিক উপাধি দেওয়া যাবে না, সেটা প্রমাণ আগে আপনাকে দিতে হবে। আপনি প্রমাণ দেন আদালতে গিয়ে যে এটা কি যে ইনি দেখেন এই যে এই প্রমাণ, এই জন্য তিনি নাস্তিক। এই প্রমাণও দেন না, আদালত প্রমাণনা করেন। প্রিয় দর্শক, আপনি আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিতে পারেন। আমির হামজাদের আজ হয়তো সংসদ সদস্য, তাদের বিচার হবে কি না হবে সেটা তো বোঝা যাচ্ছে, কিন্তু ভবিষ্যৎ কি তাদেরকে ছেড়ে দেবে? আওয়ামী লীগের যে 6-7 জন নেতার দলের সঙ্গে প্রতি সপ্তাহে 2 সপ্তাহে একবার দেখা করেন, তাদের প্রত্যেককেই তিনি গত কয়েক মাস ধরে জিজ্ঞেস করছেন যে তারা আওয়ামী লীগের ভবিষ্যৎ নেতৃত্ব সম্পর্কে কি ভাবছে, তারা দল পুনর্গঠন সম্পর্কে এ সময়ে কি ভাবে, তারা দলের কমিটিগুলো নতুন করে ঘোষণা চাঙা করার বিষয়ে কি ভাবেন। এবং সেসব ক্ষেত্রে আওয়ামী লীগের নেতাদের তরফে, সাবেক এমপিদের তরফে শেখ হাসিনা সাধারণত এই উত্তরটা পেয়েছেন যে একদিকে যেমন দলের এই টালমাটাল অবস্থায় নতুন করে কমিটি ঘোষণা করে কাউকে নতুন করে বিপদগ্রস্ত করা হবে কিনা সে প্রশ্ন আওয়ামী লীগকে করতে হবে। দ্বিতীয়ত, এই সময়ে একবার নেতৃত্ব পরিবর্তন করে আরেক নতুন নেতৃত্ব এনে দলের ভেতরে নতুন করে যে টানাপোড়েন সৃষ্টি করা হবে, সেটাও দলের জন্য মঙ্গলজনক হবে কিনা সে প্রশ্ন সাবেক অনেক এমপিরা তুলছেন, আওয়ামী লীগের শীর্ষ নেতৃবৃন্দের অনেকে শেখ হাসিনার সঙ্গে আলাপের সময় তুলেছেন। কিন্তু তাদের প্রত্যেকেরই একরকমের ইতিবাচক মনোভাব আছে, শেখ হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয় দলের দায়িত্ব নেবেন, এই ঘোষণাটা যদি এ সময়ে বা খুব শিগগিরই দলের ভেতর থেকে দিয়ে দেওয়া হয় সে বিষয়টা নিয়ে। কাজেই শেখ
হাসিনা এই আলোচনাটা কিন্তু একরকমের তার দলের ভেতরেও বারবার তুলছেন, তা খুবই ছোট পরিসরে তিনি যখন আলোচনা করার সুযোগ পাচ্ছেন। শেখ হাসিনা সকল নির্বাচনী এলাকাগুলোর সঙ্গে তাদের নেতাকর্মীদের ধরে ধরে, মানে এক একটা নির্বাচনী এলাকা ধরে ধরে যখন আলাপ করেন, তখনও এই যে নতুন কমিটি ঘোষণা কিংবা এই নতুন নেতৃবৃন্দ নির্বাচনের জন্য তিনি কোনো তাড়াহুড়া দেখেন না কোনো নির্বাচনী এলাকাতেই, বরং প্রত্যেকটি নির্বাচনী এলাকাতেই যে নেতাকর্মীরা দেশেও আছেন তারাও শেখ হাসিনার সঙ্গে আলোচনায় মূলত এই যে কিভাবে তারা বেরিয়ে আসতে পারেন এবং কিভাবে তারা সংগঠিত থাকতে পারেন, নিরাপদ থাকতে পারেন, কিভাবে ধীরে ধীরে আসলে আইনি লড়াই লড়ে জেল জুলুম থেকে তাদের একরকমের নিস্তার পাওয়ার ব্যবস্থা করা যায়, এগুলো নিয়ে অনেক বেশি আলোচনা হচ্ছে। তবে যেসব জায়গায় একেবারেই সক্রিয় কমিটি নেই, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, যুবলীগের সেসব জায়গায় কিন্তু এরই মধ্যে কমিটি ঘোষণা, নতুন কমিটি ঘোষণা শুরু হয়েছে। কাজেই আওয়ামী লীগ যে একরকমের পুনর্গঠন করা হবে, মানে যেই জায়গায় যেমন দরকার সেই জায়গায় তেমন ব্যবস্থা নিয়ে আওয়ামী লীগকে যে এলাকা ভিত্তি করে সক্রিয় করার সর্বোচ্চ প্রচেষ্টার দিকে এগিয়ে যাওয়া হবে, সেই ইঙ্গিতটা কিন্তু 12ই ফেব্রুয়ারি নির্বাচনের পর থেকে আওয়ামী লীগের যত রকম সংযোগ ঘটছে শেখ হাসিনার সঙ্গে, কিংবা আওয়ামী লীগের অন্যান্য পর্যায়ের নেতা কর্মীরা যত রকম তাদের বিভিন্ন ফোরামে আলাপ করছেন, সেখানে সেটা পরিষ্কার আওয়ামী লীগের নেতাকর্মীরা একরকমের অস্থির হয়ে উঠেছেন মাঠে সক্রিয় হতে। কিন্তু এই মুহূর্তেই সেটা সম্ভব কিনা সেটা নিয়ে যখন দ্বন্দ্ব দ্বিধা আছে, তখন আওয়ামী লীগের নেতাকর্মীদের একটা অংশ এটাও মনে করছেন যে একজন নতুন নেতার নাম ঘোষণা, বিশেষ করে শেখ হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয়, তিনি দলের দায়িত্ব নিতে প্রস্তুত আছেন। শেখ পরিবারের একজন সদস্যকে পরবর্তী উত্তরসূরি শেখ হাসিনা এরই মধ্যে ঠিক করেছেন। সেই ঘোষণাটা হয়তোবা দলকে একটা অন্য রকম ভাবে চাঙা করে তুলবে, সেই বিশ্বাসটাও আওয়ামী লীগের একটা অংশের ভেতরে ভীষণভাবে জোরালো হয়ে উঠেছে। এই যে বাংলাদেশে একটা খবর ছড়ানোর চেষ্টা হয়েছে খলিলুর রহমানদের সফরের পরেও, যে সফরে আদৌ শেখ হাসিনা প্রসঙ্গে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আর তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির কথা তুলেছেন কিনা সেটাই নিশ্চিত নয়। তারপর যে সংবাদ মাধ্যমে একটা রব তোলা হলো যে পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতের তার মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন বাংলাদেশের প্রত্যর্পণ আহ্বানের বিষয়টি তারা এখন খতিয়ে দেখছেন, এবং তার মাধ্যমে বাংলাদেশের সংবাদ মাধ্যম এমন ভাবে খবরটা পরিবেশন করলো যেন মনে হলো ভারত সরকার দিল্লি থেকে শেখ হাসিনাকে ঢাকায় পাঠানোর কথা ভাবছে। রণধীর জয়সওয়াল যে কথাটা বলেছেন, রুটিন উত্তর বরাবর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এই উত্তরই দিয়ে এসেছে যে তারা খতিয়ে দেখছে বাংলাদেশের প্রত্যর্পণের আহ্বানের বিষয়টি, মানে যেই অনুরোধ বা আহ্বান তাদের কাছে সেই ইউনূস সরকারের আমলেই পাঠানো হয়েছিল। কিন্তু ভারত সরকার যে মূলত শেখ হাসিনাকে সম্পূর্ণরূপে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে দিচ্ছে, তার প্রমাণ হচ্ছে যে একদিকে শেখ হাসিনা নিয়মিত এমনকি মুখোমুখি সাক্ষাৎ করছেন গত প্রায় 1 বছর ধরে দলীয় নেতাকর্মীদের সঙ্গে ছোট ছোট ভাগে বিভক্ত হয়ে, অন্যদিকে এই যে শেখ হাসিনা পরিবারের সদস্যদের খুব শিগগিরই একটা বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে, যেখানে সজীব ওয়াজেদ জয়কে কিন্তু জুন মাসেও একেবারে রাষ্ট্রীয় অতিথির মর্যাদায় এয়ারপোর্ট থেকে রীতিমতো সিকিউরিটি এসকর্ট দিয়ে তার মায়ের ঠিকানা পর্যন্ত নিয়ে যাওয়া হয়েছিল ভারতীয় সরকারের সরাসরি প্রত্যক্ষ তত্ত্বাবধানে। কাজেই এ দফায়ও এই যে শেখ পরিবারকে একটা একত্রিত হওয়ার অনুমোদন এবং সুযোগ ভারত সরকারের তরফে দেওয়া হচ্ছে, এতে পরিষ্কার ভারত সরকার আওয়ামী লীগকে খুব শিগগিরই মাঠে সক্রিয় দেখতে চায়। এবং ভারত সরকার আসলে এই যে তারেক রহমান সরকার এসে বাংলাদেশে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রমটা নিষিদ্ধ করতে রীতিমতো আইন পাশ করেছে, এই বিষয়টা নিয়ে এতটাই অসন্তুষ্ট যে ভারত সরকার এই বিষয়গুলো এখন বরং ভাবছে যে বাংলাদেশের সঙ্গে ভিসার যে সমস্যাগুলো রয়েছে সেগুলো কি খুব শিগগিরই স্বাভাবিকীকরণ করা উচিত কিনা। মানে মেডিকেল ভিসা, বিজনেস ভিসা ধীরে ধীরে খুলবে বটে ভারত, কিন্তু ট্যুরিস্ট ভিসার বিষয়টা খুব শিগগিরই স্বাভাবিক করাটা ভারতের জন্য মঙ্গলজনক হবে কিনা, বা ভারত ওই বিষয়টা হাতে ধরে রেখে বরং দর কষাকষির সুযোগটা খোলা রাখতে চাইছে। ভারত যত সহজে জ্বালানি তেল সরবরাহ করেছে বাংলাদেশকে ইরানের যুদ্ধ শুরু হওয়ার পর, সংকট শুরু হওয়ার পর, এখন তারেক রহমান সরকারের প্রতি তারা সে আস্থা রাখতে পারছে না যে এই সরবরাহ, এই সাপোর্ট, এই সমর্থন তারা দিয়েই যাবে কিনা। কাজেই ভারত তার দর কষাকষির নানা অস্ত্র একদিকে হাতে রাখছে, নানা কৌশল হাতে রাখছে, জ্বালানি আছে, ভিসা আছে, ট্রান্সশিপমেন্ট আছে, এগুলো তারা হাতেই ধরে রাখতে চাইছে। তারেক রহমান সরকার কোন দিকে হাঁটেন সেটা পরখ করে তারপর পরবর্তী পদক্ষেপ নিতে চাইছেন, এবং ভারত সরকার চাইছেন শেখ হাসিনা সক্রিয় থাকুন তার দল পুনর্গঠনের কাজে, সংগঠনের কাজে। নতুন নেতা হিসেবে অন্য কাউকে খোঁজার কথা একেবারেই যে ভারত সরকার ভাবছে না, তার প্রমাণ ভারত সরকার শেখ হাসিনাকেই পূর্ণাঙ্গ রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার সুযোগ দিচ্ছেন দিল্লিতে বসে, অথচ তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা দিল্লি ঘুরে এসেও বলেছেন, তারা নাকি ভারত সরকারকে বলেছেন যে ভারতের মাটিতে বসে শেখ হাসিনা যাতে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করতে না পারেন সে বিষয়ে নাকি কড়া বার্তা তারা দিয়ে এসেছেন ভারত সরকার। প্রিয় দর্শক, আমি আশা করছি সবগুলো ভিডিওই আপনি মনোযোগ সহকারে দেখেছেন। সেই সাথে দর্শক, এই ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন।
এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। নিউজটি শেষ করছে এখানেই, ফিরছে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। আল্লাহ হাফেজ।